আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। কৌশলে হামলা শুরু করেছে, বাংলাদেশকে কাঁপিয়ে দিল। আসুন আমরা এই ভিডিওর প্রতিবেদনটা দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, খুব একটা আগের কথা নয়, মাত্র 3 থেকে 4 দিন আগের কথা, যখন রাখাইন স্টেটের 17টি টাউনশিপের মধ্যে 14টি আরাকান আর্মি দখল করে ফেলে এবং 3টি দখল করার জন্য হামলা করে এবং অতি গুরুত্বপূর্ণ সিত্তুর যে টাউনশিপ রয়েছে সেটা দখল করে ফেলে। বঙ্গোপসাগর থেকে সিত্তুর এই টাউনশিপ দিয়েই তেল এবং গ্যাসের যে পাইপলাইন সেটা সরাসরি গিয়েছে চীনের মধ্যে এবং মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে চীন এই পথটাকে বেছে নিয়েছে। এখন সেটা দখল হয়ে গেছে আরাকান আর্মির হাতে, মানে সরাসরি চীনের প্রক্সির হাতে, এবং সেখান থেকে ভারতের যত প্রকল্প রয়েছে আরাকান আর্মি বন্ধ করে দিয়েছে। পরিষ্কারভাবে বলতে গেলে বঙ্গোপসাগরে চীনকে আটকানোর জন্য যুক্তরাষ্ট্রের হাতে এখন আর কিন্তু দ্বিতীয় উপায় নেই। ভারত যদিও ঘাঁটি দেয় ভারতের ভূখণ্ড এই মায়ানমার থেকে অনেক দূরে, একমাত্র কাছের ভূখণ্ড হলো বাংলাদেশ। সুতরাং যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশের ভেতর যুক্তরাষ্ট্রের ঘাঁটি লাগবেই লাগবে। বিষয়টিকে কেন্দ্র করে 3 দিন পূর্বে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে দেখবেন আগামী 2 সপ্তাহের মধ্যেই কূটনীতিকভাবে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র সরাসরি বড় ধরনের একটা আঘাত আনবে এবং এতটা প্রেসার দেবে বাংলাদেশকে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের যে সামরিক চুক্তি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমার সেই আশঙ্কা কিন্তু সত্যি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র তার পেশি শক্তি দিয়ে বাংলাদেশের ভেতরে কূটনীতিকভাবে বড় ধরনের হামলা করেছে বা বড় ধরনের আক্রমণ করেছে। যুক্তরাষ্ট্র অনেক বড় কিছু একটা করবে সেটা ধারণা করেছিলাম, তবে যুক্তরাষ্ট্র এতটা নিচে নেমে তার শক্তি ব্যবহার করে, তার সংস্থা ব্যবহার করে, তার নিয়ন্ত্রিত সংস্থা ব্যবহার করে এমন কিছু করবে সেটা আমি কল্পনাও করিনি এবং আশা করি বাংলাদেশেরও কেউ কল্পনাও করেনি। দেখুন, দ্রুত গতিতে বাংলাদেশের বর্তমানে এই ইস্যুটিকে কেন্দ্র করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং বাংলাদেশ জরুরি ভিত্তিতে চায় যে যে কোনোভাবেই হোক এই জিনিসটার সমাধান হোক। যদি এটার সমাধান না হয় বাংলাদেশ বড় বিপদে পড়বে। কি হয়েছে যেটাকে নিয়ে এত তোলপাড়? দেখুন, গত 7ই জানুয়ারি জাতিসংঘের যে শরণার্থী সংস্থা রয়েছে UNHCR, তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে প্রতিবেদনে তারা উল্লেখ করেছে 2021 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কত মানুষ মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়েছেন তার সংক্ষিপ্ত একটা বর্ণনা তুলে তারা একটা রিপোর্ট দিয়েছে আন্তর্জাতিকভাবে, যেখানে তারা বলেছে অং সান সুচিকে হটিয়ে মিলিটারি ক্ষমতা নেওয়ার পর মায়ানমারের কি ঘটনা ঘটেছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে মিয়ানমারের প্রায় 32,45,000 মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়ে দেশটির অভ্যন্তরে বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন। আর এই 32,45,000 মানুষের মধ্যে মাত্র 71,300 জন মানুষ বাস্তুচ্যুত হয়ে এই মায়ানমারের বাইরে অন্য দেশে গেছেন এবং সেই 71,300 মানুষের মধ্যে কেউ বাংলাদেশে প্রবেশ করেননি। তারা কিন্তু প্রবেশ করেছেন ভারতের মণিপুর এবং মিজোরামে। মানে রোহিঙ্গা বলেন বা অন্যান্য নাগরিক বলেন যারা মায়ানমার থেকে ঘরবাড়ি ছাড়া হয়ে পালিয়ে গেছেন, তারা বাংলাদেশে কেউ প্রবেশ করেননি। তারা প্রবেশ করেছেন ভারতের মিজোরাম এবং মণিপুরে। জাতিসংঘের পক্ষ থেকে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, নিশ্চয়ই স্ক্রিনে তার পূর্ণাঙ্গ প্রতিবেদনের যে কপি সেটা আপনি দেখছেন। এই কপিতে এই প্রতিবেদনে তারা বলেছে যে রাখাইন স্টেট থেকে বাস্তুচ্যুত হয়েছেন 5,27,000 মানুষ। বাংলাদেশের ভেতরে বর্তমানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আর রাখাইন থেকে নাকি বাস্তুচ্যুত হয়েছে 5,27,000 মানুষ। যাই হোক, এই 5,27,000 মানুষের মধ্যে 1,12,000 নর্থ রাখাইন থেকে, 1,08,000 তারা 2021 সালে অন্যান্য জায়গা থেকে বাস্তুচ্যুত হয়েছেন। তবে জাতিসংঘ তার এই রিপোর্টে দাবি করছে যে মায়ানমার থেকে কোনো রোহিঙ্গাই বাংলাদেশে প্রবেশ করেনি। তাহলে বাংলাদেশের ভেতরে যে 11 থেকে 13 লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে, যেখানে এই UNHCR কিন্তু আবার বিভিন্ন ধরনের খাদ্য দিচ্ছে, আবার বিভিন্ন প্রোগ্রাম করছে, তারা কারা?
জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে সেগুলো বাংলাদেশের সেটেলমেন্ট, মানে তারা বাংলাদেশেরই নাগরিক, তারা এখানে সেটেলমেন্ট হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, সুতরাং এরা আর বাস্তুচ্যুত নয়। বলতেই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের এটা একটা যুগান্তকারী অর্জন। তারা কিন্তু দীর্ঘদিন ধরে চলে থাকা এই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এক চুটকিতেই সমাধান করে দিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে ঝামেলা কি করা দরকার, আলোচনার কি দরকার? জাতিসংঘ তো এই জায়গায় রিপোর্টই দিচ্ছে যে বাংলাদেশে নাকি কোনো রোহিঙ্গাই প্রবেশ করেনি। মায়ানমার থেকে ঘর বাড়ি ছাড়া হয়ে বাস্তুচ্যুত হয়ে কোনো নাগরিকই প্রবেশ করেনি, একটি নাগরিকও প্রবেশ করেনি। যা প্রবেশ করেছে তারা হলেন ভারতের মিজোরাম এবং মণিপুরে, বাংলাদেশে প্রবেশই করেনি। সুতরাং প্রত্যাবাসন প্রক্রিয়ার আর কি দরকার? এক নিমিষেই কিন্তু সকল কিছু সমাধান। গত 3 মাসে নতুন করে 50 থেকে 60 হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকেও কিন্তু বিষয়টা অস্বীকার করা হয়নি। আর আজকে বলছে তারা, জাতিসংঘ বলছে একজনও প্রবেশ করেনি। আগেরটা না হয় বাদই দিলাম, 3 মাসের এই ঘটনা প্রবাহে যা ঘটেছে সেটাও সম্পূর্ণভাবে জাতিসংঘ অস্বীকার করছে, জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা অস্বীকার করছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের কথা আজকে কিন্তু খুব করে মনে পড়ছে। আপনাদের সেই সাক্ষাৎকারটি আমি দেখিয়েছিলাম, যে এই জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে রোহিঙ্গাদের আমরা শরণার্থীর স্বীকৃতি দেব, তাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য ঘোরাফেরা যাতে করতে পারে তার সুবিধা আমরা করে দেব, এবং প্রয়োজনে তার পাসপোর্টও নিতে পারবে। রোহিঙ্গাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই কথা বলেছিলেন। যদিও পরবর্তী সময় বাংলাদেশের অভ্যন্তরীণ তীব্র চাপের কারণে সেখান থেকে হয়তো তাকে সরে যেতে হয়েছে, সেই অবস্থান থেকে সরতে হয়েছে, তবে তার যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু এখন যুক্তরাষ্ট্র একেবারে হারে হারে বাস্তবে পালন করে দিচ্ছে। দেখুন, একটা জলজ্যান্ত জিনিস, সেটা কিন্তু কোনো আন্দাজের উপর বিষয় নয়। বাংলাদেশের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে এখনো প্রায় লক্ষ লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে, এবং তাদের হাতের ছাপ, আঙুলের ছাপ, তাদের চোখের ছবি, সকল বায়োডাটা আমরা জাতিসংঘের এই UNHCR যে উদ্বাস্তু সংস্থা রয়েছে তাদের কাছে জমা দিয়ে রেখেছি। তখনই আমরা তৈরি করে জমা দিয়ে রেখেছি যে এরা মায়ানমার থেকে এসেছে। বিষয়টা সকল কিছু স্বীকৃত। এত কিছুর পরও জাতিসংঘ বলছে, সরাসরি অস্বীকার করছে তাদের উদ্বাস্তু সংস্থা যে না, কেউ তো প্রবেশ করেনি, বাংলাদেশে কোনো রোহিঙ্গা প্রবেশ করেনি। এখন চিন্তা করুন, এটা কোন লেভেলের পেশি শক্তি হলে এটা করা যায়, এবং কার চাপের কারণে এটা জাতিসংঘ করেছে। যুক্তরাষ্ট্র তার ক্ষমতার বল জাতিসংঘের এই উদ্বাস্তু শিবিরে কি পর্যায়ে দেখিয়েছে যে জাতিসংঘ একেবারে অন্ধের মতো বলছে বাংলাদেশে কেউ প্রবেশই করেনি। এই জায়গায় প্রত্যাবর্ষণ প্রক্রিয়া এবং তাদের খাবার দাবার দীর্ঘ সময় দেব তো দূরের কথা, কেউ তো প্রবেশই করেনি। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সকল ইস্যুকে কেন্দ্র করে বার্তা দেওয়া হচ্ছে যে আমরা বাংলাদেশের সঙ্গে এই সকল সমস্যার সমাধানে কাজ করতে চাই, আমরা সহযোগিতা দিতে আগ্রহী। এখন বোঝার কি আর বাকি রয়েছে যে কার হাতের ইশারায় এটা ঘটেছে এবং কার হাতের ইশারায় জাতিসংঘ এটা করেছে। যে গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই প্রতিবেদনের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি রয়েছে তাকে ডেকে পাঠানো হয়েছিল, এবং তার কাছে প্রতিবেদনের ব্যাখ্যা চেয়েছে এবং অবিলম্বে প্রতিবেদনটি সঠিকভাবে প্রকাশ করার জন্য বলেছে। এটা গত 7 তারিখের ঘটনা, আজকে 14 তারিখ। আজও পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি জাতিসংঘের এই শরণার্থী সংস্থা এবং তা পরিবর্তনও করেনি। সুতরাং বোঝা যাচ্ছে যে কোন লেভেলের গেম এই জায়গায় চলছে। অনেকেই মনক্ষুণ্ণ হতে পারেন, আবার অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো বিএনপি করি, নতুন করে বিএনপিতে যোগ দিয়েছি। তবে এটাই হলো বাস্তবতা। বর্তমান এনজিও সরকার দিয়ে বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশের ভবিষ্যৎ এই এনজিও সরকার নির্ধারণ করতে পারবে না, নিশ্চিত করতে পারবে না, বরঞ্চ আরো জটিলতার মধ্যে চলে যাবে। সুতরাং জরুরি ভিত্তিতে বাংলাদেশের নির্বাচন দেওয়া প্রয়োজন, এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তাদের কূটনীতিক পেশি শক্তি থাকবে এবং এগুলোকে মোকাবেলা করতে পারবে। সুতরাং বাংলাদেশের জরুরি ভিত্তিতে নির্বাচন ছাড়া এখন আর দ্বিতীয় কোনো উপায় নেই। তো বন্ধুরা, সার্বিক এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আশা করছি এই ভিডিওর প্রতিবেদনটা সবার ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।
ইনশাল্লাহ আরও ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফিজ।